নেক্সট স্লাইডে যাচ্ছি। জুডিশিয়াল পাওয়ার বা আইন সংক্রান্ত, মানে জুডিশিয়াল পাওয়ার মানে হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, কি কি আমরা জানি? তিনটে ক্ষমতা থাকে রাষ্ট্রের। একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার বা ল মেকিং পাওয়ার, আইন তৈরি হবে প্রথমে। তারপরে হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, আইন ইমপ্লিমেন্টেড হবে বা আইনকে বাস্তবায়ন করা হবে। তারপরে আর তৈরি হওয়ার পর বাস্তবায়ন হতে গিয়ে অনেক সমস্যা দেখা যাবে, আইনি জটিলতা তৈরি হবে। সে আইনি জটিলতাকে সলভ করবে কে? জুডিশিয়ারি বা বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। ঠিক আছে, এবার প্রেসিডেন্টেরও তিন ধরনের ক্ষমতাই আছে। আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে, লেজিসলেটিভ পাওয়ার। প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার আছে, শাসন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্ষমতাও রয়েছে। ঠিক আছে, আর্থিক ক্ষমতাও প্রেসিডেন্টের রয়েছে, কারণ অর্থ না থাকলে এগুলো কিছুই হবে না। আর 3 নম্বর হচ্ছে জুডিশিয়ারি পাওয়ার বা বিচার বিভাগীয় ক্ষমতা। 4 নম্বর, এটা কি এবার দেখে নেবো। জুডিশিয়াল পাওয়ার বা জুডিশিয়ারি পাওয়ার অফ প্রেসিডেন্ট কি বলছে। পয়েন্ট 1, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস, আবার অ্যাপয়েন্টস দেখলেই প্রেসিডেন্ট। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস চিফ জাস্টিস অফ দ্য ইউনিয়ন জুডিশিয়ারি অ্যান্ড আদার জাজেস অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ জাস্টিস। মানে ইউনিয়ন জুডিশিয়ারি মানে কি? সুপ্রিম কোর্ট, তাই তো? সুপ্রিম কোর্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ইউনিয়ন গভর্নমেন্টের 1 নম্বর জুডিশিয়ারি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকেও কিন্তু প্রেসিডেন্ট নামক যে যিনি আছেন উনি কিন্তু অ্যাপয়েন্ট করেন। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তারপর উনি কি করেন? সেই প্রাইম মিনিস্টারের মতো চিফ জাস্টিসকে জিজ্ঞেস করেন, এবার বলুন আপনার নেক্সট জাজ কারা কারা হবে। তখন চিফ জাস্টিস বলে দেয় এ হবে ও হবে। মানে ওটা অ্যাকচুয়ালি বলে দেয় না, ওটা কলেজিয়াম অনুযায়ী থাকে। ওখানে চিফ জাস্টিসের কিছুই করার থাকে না, ওদের একটা লিস্ট থাকে সিনিয়রিটি বেসিসে। ঠিক আছে, অন দ্য বেসিস অফ সিনিয়রিটি, যে সিনিয়র মোস্ট তাকে চিফ জাস্টিস হিসেবে বিচার করা হয়। ওটা কিন্তু ইউনিল্যাটারালি করা যায় না, নিজের ইচ্ছে মতো মর্জি মতো করা যায় না। একটা কলিজিয়াম থাকে বা লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী যে সিনিয়র মোস্ট সে হবে চিফ জাস্টিস। তারপরের বয়সের অর্ডারে কিন্তু পরপর জাজেসদেরকে লিস্ট করা থাকে। সেই লিস্ট অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু সেটা চিফ জাস্টিসকে একবার পারমিশন নেন আর কি, যেহেতু উনি সিনিয়র মোস্ট প্লাস চিফ জাস্টিস হিসেবে ওনাকে অ্যাপয়েন্ট করার পর প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন যে বাকি জাজেসরা কারা। তখন চিফ জাস্টিস বলেন ইনি ইনি ইনি। কিন্তু চিফ জাস্টিস নিজের মন থেকে কিন্তু বলতে পারেন না, ওটা লিস্ট করা থাকে সিনিয়রিটি বেসিসে, সেটা হয়। কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু মন থেকে বলতে পারেন। পার্থক্যটা একবার বুঝুন। প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করছে আপনার মন্ত্রী কারা কারা হবে, সেখানে কিন্তু কোনো সিনিয়রিটি বেসিস নেই। প্রাইম মিনিস্টার যার ইচ্ছা হবে তাকে ফাইন্যান্স মিনিস্টার করবে, যার ইচ্ছা হবে তাকে রেল মিনিস্টার করবে। সেটা কিন্তু আমাদের দেশে রাজনৈতিক ইয়ের ওপর থাকে, মানে পলিটিক্যাল অ্যাকুমেনের ওপর সেটা থাকে। ঠিক আছে, যে প্রাইম মিনিস্টার কাকে কোন মন্ত্রিত্ব দেবে। বাট চিফ জাস্টিসের সেরকম কোনো ব্যাপার নেই, ওটা সিস্টেম্যাটিক ওয়েতে সিনিয়রিটি বেসিসে কলেজিয়াম অনুযায়ী কিন্তু চুজ করা হয়। সেখানে যে সিনিয়র মোস্ট সে হয় চিফ জাস্টিস, এবং অ্যাকর্ডিং টু ডিসেন্ডিং অর্ডার অফ সিনিয়রিটি বাকি জাজেসদেরকে অ্যাপয়েন্ট করা হয়। বাট সেই অ্যাপয়েন্টমেন্টটা অফিসিয়াল হতে হবে, তাই তো? আইন সংক্রান্ত শিলমোহর থাকতে হবে একটা, সেই শিলমোহরটা প্রদান করেন প্রেসিডেন্ট। সো দ্যাট ইজ প্রেসিডেন্টস জুডিশিয়াল পাওয়ার, হ্যাঁ, টু অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অ্যান্ড টু অ্যাপয়েন্ট আদার জাজেস অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ জাস্টিস। ঠিক আছে, অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ জাস্টিস মানে চিফ জাস্টিস কিন্তু নিজের ইচ্ছা প্রয়োগ করতে পারে না ওখানে, বারবার বলছি। এটাই কিন্তু প্রাইম মিনিস্টারের সঙ্গে চিফ জাস্টিসের তফাৎ। আর প্রাইম মিনিস্টার নিজের ইচ্ছে প্রয়োগ করতে পারে, তার পার্টিতে কে বেশি পছন্দসই সে সেটা চুজ করবে এবং তাকে অ্যাকর্ডিংলি সে পোর্টফোলিও দেওয়া হবে। 2 নম্বর, the president dismisses the judges if and only the two houses of the parliament pass resolutions to that effect by 2/3 majority of the members present. মানে কি, এটা হচ্ছে রিমুভাল অফ জাজেস। ঠিক আছে, জাজেসদের রিমুভাল সম্বন্ধে এটা একটা ক্লজ। মানে কি বলে যে এই যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা অন্যান্য জাজেসদেরকে রিমুভ করা যেতে পারে। কখন রিমুভ করবে? যখন লোকসভা একটা পার্টিকুলার প্রসিডিওরের মধ্যে দিয়ে সেটাকে হ্যাঁ বলবে, রাজ্যসভা একটা পার্টিকুলার প্রসিডিওরের মধ্যে দিয়ে সেটাকে হ্যাঁ বলবে, তখন কিন্তু সেই জাজেসদেরকে রিমুভ করে দেওয়া যায়। কিন্তু সেই রিমুভালটা অফিসিয়ালি কে করবে? আবার এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে অফিসিয়ালি কে করবে। এই জাজদেরকে রিমুভ করার কি প্রসেস, লোকসভা রাজ্যসভা কি করে, সেগুলো আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে আলোচনা করবো। ওগুলো মানে বিশদ আলোচনা,
ওগুলো পার্লামেন্টের আন্ডারে কিন্তু পড়ছে, ওটা আমি এখন বলছি না। এখন আমাদের বক্তব্য যেটা, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেসটাও যেরকম প্রেসিডেন্ট করে, রিমুভাল অফ জাজেসটাও প্রেসিডেন্ট করে। কিন্তু রিমুভালটা কি প্রেসিডেন্ট ইচ্ছে হলো, প্রেসিডেন্টের মনে হলে এই জাজটাকে সরিয়ে দিই, সেটা কি উনি পারবেন? না। রিমুভালের পার্টিকুলার স্টেপ আছে এবং সেই স্টেপটা খুব জটিল। লোকসভা রাজ্যসভাকে একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা জাজকে রিমুভ করতে হবে সুপ্রিম কোর্টে, ঠিক আছে? এবং সেই রিমুভাল প্রসেসটাও খুব জটিল। সেই জটিল প্রসেসগুলো লোকসভা যদি সাকসেসফুলি পারে, রাজ্যসভা যদি সাকসেসফুলি পারে, তারপরেই প্রেসিডেন্ট পার্টিকুলার একজন জাজকে রিমুভ করে দিতে পারে, ঠিক আছে? দিস আর দ্য ক্লজ অফ দ্য রিমুভাল। তার মানে কি, এখানে জুডিশিয়াল পাওয়ার্স এর দুটো জিনিস বললাম আমরা। একটা হচ্ছে চিফ জাস্টিস এবং আদার জাজেসদেরকে, অন্য জাজেসদেরকেও অ্যাপয়েন্টও করবেন প্রেসিডেন্ট, আবার ডিসমিস বা রিমুভ করবেও প্রেসিডেন্ট। এখানে ডিসমিস রিমুভ শব্দটাও দেওয়া যেতে পারে। রিমুভাল, হ্যাঁ, রিমুভালও করবেন প্রেসিডেন্ট, অ্যাপয়েন্টও করবেন প্রেসিডেন্ট। কাদেরকে? চিফ জাস্টিস এন্ড আদার জাজ। কিন্তু সেটা একা মানে একা একা করবেন না, লোকসভা রাজ্যসভার পারমিশন নিয়ে করবেন, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, হি অর শি হ্যাজ দ্য রাইট টু গ্র্যান্ড পার্ডন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ফাংশন এটা প্রেসিডেন্টের, গ্র্যান্ড পার্ডন। দ্য প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড, রেমিট, কমিউট দ্য ডেথ সেন্টেন্স অফ এনি পার্সন। এবার এই জিনিসটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি, ঠিক আছে? ব্রিটেনে কি হতো, ব্রিটেনে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, এই ভাষাটাকে, এই জিনিসটাকে বলে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। আমাদের দেশেও কিন্তু এটা ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। কোর্ট অফ অ্যাপিল মানে আমরা জানি, কোর্ট অফ অ্যাপিল মানে কি, এখানে একটু বলতে হচ্ছে, ঠিক আছে? প্রথমে আমরা কোনো ডিস্ট্রিক্ট জাজে কোনো কেস করলাম, আমরা যদি কোনো কেস ফাইল করি আমাদের লোকাল কিছু ম্যাটার্সে, সিভিল ম্যাটার্সে, তখন সেটা কোথায় করতে হবে? ডিস্ট্রিক্ট কোর্টে প্রথম। ডিস্ট্রিক্ট কোর্টের পর সেটা যাবে হাইকোর্টে। ডিস্ট্রিক্ট কোর্ট একটা সমাধান দিল, সেটা পছন্দ হলো না, ডিস্ট্রিক্ট কোর্ট বললো অমুক লোকটা অভিযুক্ত, কিন্তু অ্যাকচুয়ালি অমুক লোকটা অভিযুক্ত না। তখন অমুক লোকটা কি করতে পারে, সে হাইকোর্টে আবার কেস করতে পারে। হাইকোর্টে তার কেসটা ওঠার পর হাইকোর্ট বললো হ্যাঁ হ্যাঁ আপনি অভিযুক্ত, তখন সেই কেসটা সেই লোকটা সুপ্রিম কোর্টে নিয়ে গেল। হাইকোর্টও তখন যাকে, যদি তাকে বিচার না দেয়, সে যদি সেই বিচারে স্যাটিসফাইড না হয়, তখন সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। সুপ্রিম কোর্ট তারপর যে বিচারটা করবে সেইটাই কি ফাইনাল? না, সেটা ফাইনাল নয়। ইন্ডিয়াতে সেটা ফাইনাল নয়। কেন? সেটা ইউকে তেও ফাইনাল নয়। ইউকেতে সুপ্রিম কোর্টের ওপরেও যে বিচার করে সেটা হচ্ছে রাজা রানী, ঠিক আছে? রাজা মানে ব্রিটেন কিং কুইন, তারা কিন্তু হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। এই কথাটাকেই বলছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, মানে অ্যাপিল করতে করতে এই জিনিসগুলোকে বলে অ্যাপিল করা। ফার্স্টে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে না হলে হাইকোর্টে অ্যাপিল করতে হবে, হাইকোর্টে অ্যাপিল, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টেও যখন হবে না, তখন কার কাছে অ্যাপিল করতে হবে? তখন প্রেসিডেন্টের কাছে অ্যাপিল করতে হবে, ঠিক আছে? তাই জন্য প্রেসিডেন্টকে বলা হয় হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, ঠিক আছে? অ্যাপিল করতে 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 কোথাও যখন বিচার মেলে না, তখন প্রেসিডেন্টের কাছে আসা যাবে এবং বিচারের জন্য বলা যাবে। এবং এই কেসটা কখন দেখা যায়? এই জিনিসটা জেনারেলি হয় না, এটা ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। মৃত্যুদণ্ড যখন কাউকে দেওয়া হয়, তখন কিন্তু আমরা দেখেছি, বাস্তবায়নে দেখেছি, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছে হাইয়েস্ট কোর্ট হিসেবে তার জাজমেন্টটা ম্যাটার করে, যে এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না এই কেসের জন্য, ঠিক আছে? মৃত্যুদণ্ড ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে কিন্তু লাস্ট যাবে একবার, সুপ্রিম কোর্ট বলার পরেও প্রেসিডেন্টের কাছে যাবে। এটা কখন হয়েছিল? নির্ভয়া কেসের শুনানির সময় ওই 4 জন কনভিক্টকে যখন ধরা হয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছেও গিয়েছিল তাদের অপরাধ প্রমাণ হওয়ার পরেও, এবং প্রেসিডেন্ট হ্যাঁ বলেছিল, হ্যাঁ এদের ফাঁসি হবে। কারণ আমরা জানি আমাদের ভারতীয় কালচার অনুযায়ী কেউ কারো প্রাণ নিতে পারে না, প্রাণ দেয় উপরওয়ালা এবং প্রাণ নিতেও পারে তারা। তো এখানে প্রাণ নেয়ার ব্যাপার যেহেতু থাকে ডেথ সেন্টেন্সে, ফাঁসির ক্ষেত্রে, তখন কিন্তু প্রেসিডেন্টকে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল হিসেবে একটা মর্যাদা দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা ফাঁসির কেসে। তো এরকম ফাঁসি তো আর সব জাজমেন্টের ক্ষেত্রে হয় না, যে যে জাজমেন্টের ক্ষেত্রে ফাঁসি হয় প্রেসিডেন্টকে একবার জিজ্ঞেস করা হয়। সেটা হয়েছিল নির্ভয়া কেসের সময়, তার আগে একবার হয়েছিল, মনে পড়ছে যেটা আমার এখন, সেগুলো অনেকই হয়েছে, কয়েকটা মনে পড়ছে সেগুলো বলছি। আরেকটা হচ্ছিল ধনঞ্জয় চ্যাটার্জি কেসে, তখন কিন্তু প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হবে কি হবে না। সেখান থেকেও কিন্তু হ্যাঁ বলে দেওয়া হয়েছিল, সেজন্য ফাঁসিটা হয়েছিল, ঠিক আছে? ফাঁসির ক্ষেত্রে প্রেসিডেন্ট ইজ ট্রিটেড অ্যাজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। কিন্তু যদি প্রেসিডেন্ট বলেন, এইসব ক্ষেত্রে আমি যে এক্সাম্পল গুলো দিই, এখানে হ্যাঁ বলা হয়েছিল প্রেসিডেন্টের দ্বারা, যদি প্রেসিডেন্ট বলেন যে না এই লোকটার ফাঁসি হবে না,
তখন কিন্তু প্রেসিডেন্টের কথাটাই শোনা হবে। ওকে, এবং সেই জন্য বলা হচ্ছে প্রেসিডেন্ট হ্যাজ আ রাইট টু গ্র্যান্ট পার্ডন। পার্ডন মানে ক্ষমা করে দিল, এই লোকটাকে ডেথ সেন্টেন্স ক্ষমা করে দিল। মৃত্যুদণ্ড ক্ষমা করে দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের আছে, এবং সেটা কাউকে জিজ্ঞেস না করে। সেটা জেনারেলি আমরা কি দেখেছি, অন্যান্য ক্ষমতার ক্ষেত্রে প্রেসিডেন্ট সবসময় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস এবং এডে কাজ করে, উইথ দ্য এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। এই ক্ষেত্রে কিন্তু কাউকে জিজ্ঞেস করবে না। এই ক্ষেত্রে প্রেসিডেন্ট নিজে থেকে ডিসিশন নেবে যে অমুক লোকটার ফাঁসি হবে কি হবে না, ডেথ সেন্টেন্স পার্ডন উনি করে দেবেন কি দেবেন না, সেটা ওনার নিজস্ব ডিসিশন। এবং সেই ডিসিশনটাকেই কিন্তু হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল বলছে। যদি সুপ্রিম কোর্টও বলে একটা লোকের ফাঁসি হওয়া দরকার, তারপরে যদি প্রেসিডেন্ট বলে যে না ওনার ফাঁসি দেওয়া যাবে না, তখন কিন্তু পুরোটাই ভেস্তে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এই লোকটাকে সুপ্রিম কোর্টও ফাঁসি দিতে পারবে না, কারণ প্রেসিডেন্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা এই যে আরেকবার বলছি, he or she has a right to grant pardon. The president can suspend, remit, commute the death sentence of any person. সাসপেন্ড, রেমিট, কমিউট এগুলোর মানে আমরা নেক্সট স্লাইডে পড়বো। এই অবধি কি বোঝা গেছে? আরেকটা কি, চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট এবং ডিসমিস করে প্রেসিডেন্ট। এই তিনটে জুডিশিয়াল পাওয়ার কি বোঝা গেছে প্রেসিডেন্টের? পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। এখানে কি বলছে, এই যে 5টা টার্ম কি কি, পার্ডন, রিপ্রাইভ, কমিউটেশন, রিসপাইট, রেমিশন, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন ইজ ভেরি কমন। ঠিক আছে, প্রথমত বলে রাখি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এই পুরো স্লাইডটা, এবং এইগুলোতে বলায় খুব বেশি, কারণ সবগুলোই প্রায় আর দিয়ে। ঠিক আছে, রিপ্রাইভ, রেসপাইট, রেমিশন সব আর দিয়ে। এই আর গুলোকে কি হয়, আর গুলো দিয়ে কনফিউশন হয়ে যায়, সেই জন্য আমরা একে একে একটু মনে রাখার চেষ্টা করবো। পার্ডন, পার্ডন মানে কি, পার্ডন মানে বুঝতেই পারছি, কমপ্লিটলি অ্যাবসলভস দ্য অফেন্ডার, মানে অফেন্ডারকে একদম নিরপরাধ হয়ে যায়। আইনের খাতায় একটা কথা আছে যে যে অভিযুক্ত তার মানে সে অপরাধী সেটা নয়, কাউকে অপরাধী বলে চিহ্নিত করা যাবে না। পুলিশ যখন একটা মানুষকে অ্যারেস্ট করছে, সে যে অপরাধ করেছে এটা আমরা সমাজে ধরে নিই, আমরা সাধারণ মানুষ আমরা ধরে নিই ভাবে, বাট সেটা নয়। অ্যারেস্ট মানেই কিন্তু সে অপরাধী নয়, সে তাকে প্রমাণ করতে হয় কোর্টে গিয়ে যে সে সত্যি অপরাধ করেনি। ঠিক আছে, দিস ইজ আওয়ার রুল, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, তাই তো? থানায় অ্যারেস্ট করছে মানে সে কিন্তু অপরাধী নয়, সে অভিযুক্ত। এবার অভিযুক্তকে অপরাধী, নিজেকে অপরাধীহীন প্রমাণ করতে হয়। ওকে, এবং সে অপরাধীহীন প্রমাণ হয়ে যায় কখন, যখন প্রেসিডেন্ট তাকে পার্ডন গ্রহণ করে দেয়, কমপ্লিটলি ডিজলভস দ্য অফেন্ডার, মানে সে আর অফেন্ডার আর রইলই না। আজকে যদি প্রেসিডেন্ট কাউকে পার্ডন করে, প্রেসিডেন্ট যদি কাউকে পার্ডন করে, তখন তার কিন্তু সেই অভিযুক্ত তকমাটাও চলে যায়। অপরাধী তো নাই, কিন্তু সে অভিযোগ করেছিল এবং সেটা ভুল করেছিল, কোর্ট সেটা স্বীকার করে। কেন? প্রেসিডেন্ট সেই লোকটাকে পার্ডন ঘোষণা করে দিয়েছে তাই। নেক্সট পয়েন্ট হচ্ছে রিপ্রাইভ। রিপ্রাইভ মানে কি, টেম্পোরারি সাসপেনশন অফ দ্য সেন্টেন্স, টেম্পোরারি সেন্টেন্সটা সাসপেন্ড করে দেয় যখন, এটাও কিন্তু প্রেসিডেন্ট করেন। টেম্পোরারিলি এই সাসপেন্ডটা রিপ্রাইভ করে দিল মানে কি, এক্ষুনি এক্ষুনি একে যাবজ্জীবন দেওয়ার দরকার নেই। সেটা শুধুমাত্র ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে না, যাবজ্জীবনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের পরেও প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া যেতে পারে। তখন প্রেসিডেন্ট কি করবে, টেম্পোরারি সাসপেনশন করবে, যে একে এক্ষুনি এক্ষুনি পানিশ করার দরকার নেই, আপাতত এটা সাসপেন্ডেড থাকবে। নেক্সট পয়েন্ট যেটা কমিউটেশন, কমিউটেশন মানে সাবস্টিটিউশন অফ ওয়ান ফর্ম পানিশমেন্ট টু আদার ফর্ম which is of a lighter character, মানে কাউকে কমিউটেশন, কমিউটেশন মানে হচ্ছে কমিউট করা, কমিউট করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করা। ঠিক আছে, কমিউট শব্দটার মধ্যে দিয়ে বুঝতে পারছি এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করা, সেটাকে বলছে কমিউট। কমিউটেশন আমরা বলি, ইংলিশ ওয়ার্ড কমিউটেশন, সেখান থেকে কমিউটটা এসছে। কমিউটেশন মানে হচ্ছে একটা সেন্টেন্স যেটার মাত্রা অনেক বড়, সেখান থেকে একটা ছোট মাত্রার একটা লাইটার ফর্মের একটা পানিশমেন্ট দেওয়া হয়। কাউকে যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড কাউকে দেওয়া হয়েছিল বাই সুপ্রিম কোর্ট ফর এক্সাম্পল, তাকে প্রেসিডেন্ট কি করলো, কমিউট করে দিল, সেটাকে কি করে দিল, 10 বছরের জেল করে দিল।
10 ইয়ার সেন্টেন্স বা 10 বছরের জেল করে দিল, ঠিক আছে, তার মানে এটা অনেক কম। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে সারা জীবন তাকে জেলে থাকতে হতো, এটা সুপ্রিম কোর্ট বলেছিল। সেটা যখন প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট কমিউটেশন ডিক্লেয়ার করে দিল, মানে 10 ইয়ার সেন্টেন্স ডিক্লেয়ার করে দিল, তার সেই বড় ফর্মের পানিশমেন্টটাকে অনেক লাইটার ফর্মে ট্রান্সফার করলো। সেই ওয়ার্ডটাকে বলা হয় কমিউটেশন, মানে যখন অনেক বড় ফর্মের পানিশমেন্টকে একটা ছোট ফর্মে কনভার্ট করে দেওয়া হয়। আরেকবার পড়ছি, সাবস্টিটিউশন অফ ওয়ান ফর্ম অফ পানিশমেন্ট ফর অ্যানাদার ফর্ম উইচ ইজ অফ আ লাইটার ক্যারেক্টার, মানে অনেকটা কম, পানিশমেন্টের মাত্রাটা অনেকটা কমে যাবে সেই ক্ষেত্রে। তারপরে হচ্ছে রেসপাইট, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রেসপাইট। রেসপাইট মানে কি, অ্যাওয়ার্ডিং আ লেসার সেন্টেন্স অন স্পেশাল গ্রাউন্ড, ঠিক আছে, স্পেশাল গ্রাউন্ডটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ শব্দ। তার মানে কমিউটেশন আর রেসপাইটের মধ্যে তফাৎ কি, কমিউটেশনে কোনো স্পেশাল গ্রাউন্ড থাকে না, এমনি তার শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া যায়, শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া যায় যদি দেখে যে সত্যি কথা বলছে। অনেক সময় কি হয়, কেউ যদি অভিযুক্ত, সে ভুল করে ফেলেছে, হিট অফ দ্য মোমেন্ট একটা মার্ডার করে ফেলেছে ফর এক্সাম্পল, সে গিয়ে কোর্টের কাছে স্বীকার করে ফেললো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি মার্ডার করেছি, তখন তার শাস্তির পরিমাণটা কমে যায়, সেই কমাটাকে বলছে কমিউনিকেশন। মানে কোর্টের বা প্রেসিডেন্টের যাই বলো, যারা আর কি কোর্ট অফ অ্যাপিল, প্রেসিডেন্টকেও তো এখানে কোর্ট অফ অ্যাপিল হিসেবে দেখা হচ্ছে, সেই অর্থে যারা কোর্ট অফ অ্যাপিল তাদের মনে হলো যে এই লোকটাকে কমিট করে দেওয়া যায়, কারণ পার্টিসিপেট, এ কোঅপারেট করছে, সব সত্যি সত্যি বলে দিচ্ছে। এর রাজসাক্ষী, বাংলায় আমরা জানি রাজসাক্ষী বলে একটা জিনিস আছে, ঠিক আছে, একটা অপরাধীকে একটা গ্যাংয়ের মধ্যে থেকে তাকে অনেক সময় বলা হয় আপনি রাজসাক্ষী হয়ে যান, আপনাকে তাহলে আপনাকে আপনার শাস্তিটাকে কমিউটেশন করে দেওয়া হবে, শাস্তিটা কমিয়ে দেওয়া হবে। কেন, আপনি আমাদের হয়ে কথা বলবেন, আপনি চিহ্নিত করে দেবেন কোথায় কোন অপরাধী আছে, আপনি ইউ বিকাম দ্য রাজসাক্ষী, তখন কি হবে, তার পাওয়ারটা কমিউট হয়ে যাবে, সেখানে কিন্তু কোনো স্পেশাল কেস নেই। অনেক সময় কি দেখা যায়, স্পেশাল কেসে শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে, সেই স্পেশাল কেসটাকে বলে রেসপাইট। স্পেশাল কেস মানে অনেক সময় কি দেখা যায়, অন দ্য বেসিস অফ যদি যে অভিযুক্ত সে একজন মহিলা এবং সে প্রেগনেন্ট, এটা দেখা গেছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এটা জেনারেলি করা হয় রেসপাইটটা, যে কোনো অপরাধী, সে কিন্তু প্রেগনেন্ট একজন উইমেন, সে কিন্তু কোনো সত্যি বলছে না, কোর্টের সঙ্গে কিছু কোঅপারেট করছে না, কিছুই করছে না, কিন্তু তবুও তার শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হলো, কেন, এই অন স্পেশাল গ্রাউন্ড। স্পেশাল গ্রাউন্ড মানে হচ্ছে প্রেগনেন্সিটা তার স্পেশাল গ্রাউন্ড। এরকম যদি দেখা যায় যে কেউ কোনো অসুস্থতা রয়েছে, বা কেউ কোনো মানে স্পেশাল কিছু, সাইকোপ্যাথ কিলার, জেলের মধ্যে রাখলেও সে অনেক কিছু ক্ষতি করছে দেখা যায়, এরকম কোনো স্পেশাল গ্রাউন্ড যদি থাকে, তখন তার শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হয়, সেটাকে বলছে রেসপাইট। যদি স্পেশাল গ্রাউন্ড ছাড়া, তাহলে কি আমরা কি পড়লাম, যদি স্পেশাল গ্রাউন্ড ছাড়া শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হয় সেটাকে বলবো কমিউটেশন, যদি স্পেশাল গ্রাউন্ড থাকা সত্ত্বেও শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হয় সেটাকে বলবে রেসপাইট। ঠিক আছে, কমিউটেশন আর রেসপাইটের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, বাট দুটোই আলটিমেটলি শাস্তিকে কমিয়ে দেওয়ার কথা বলে। ঠিক আছে, 5 নম্বর লাস্ট হচ্ছে রেমিশন। রেমিশন মানে কি, রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার। হ্যাঁ, রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার, ক্যারেক্টার চেঞ্জিং না করে শাস্তিটাকে কমিয়ে দেওয়া। মানে এইসব জায়গায় কি হয়, কমিউটেশন রেসপাইটে কি হয়, একদম শাস্তির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়, তার ফর্মটাই পুরো পাল্টে দেওয়া হয়। কিন্তু এখানে কি, এখানে রিমিশনে কি, শাস্তির পরিমাণ কম করে দেওয়া হয়, তার ফর্মটা না পাল্টিয়ে। মানে কি, যাকে যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, তাকে রেমিশন করা মানে কি, সে যাবজ্জীবন যাবজ্জীবন জেলে থাকবে, বাট তাকে কি করতে হবে, তাকে অনেক মানে কি বলবো, অনেক কম তার শাস্তির মেয়াদটা, তাকে জেলে ভালোভাবে ট্রিট করা হবে, খুব একটা বেশি কাজ করানো হবে না, ঠিক আছে, এবং তার মানে এই যে শাস্তির মেয়াদটা কোনো ক্যারেক্টারিস্টিক্সে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার। সে কিন্তু জেলের মধ্যে লাইফ মানে যাবজ্জীবন রাখার তাকে কথা ছিল এবং সেটাই হবে, তাহলে তার শাস্তিটা কমলো কিভাবে, এখানে দেখো রিমিশনটা আরেকবার বলছি, এই যে উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টার মানে কি, সে তার ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে না, তার যাবজ্জীবন ছিল যাবজ্জীবনই থাকবে, কিন্তু তাকে একটু ভালোভাবে ট্রিট করা হবে, তাকে একটু মানে সে তাকে জেলের মধ্যে অনেক অনেক কি বলবো ডেভেলপমেন্টাল কাজকর্ম হয়, ঠিক আছে, অনেক উন্নয়নমূলক কাজকর্ম হয় কয়েদিদেরকে নিয়ে, অনেক সোশ্যাল গ্রুপরা সেই কয়েদিদেরকে নিয়ে উন্নয়নমূলক কাজে থাকে, সেই সব কাজের মধ্যে তাকে ইনভলভ করিয়ে দেওয়া হয়। তার মানে কি, তাতে তার অ্যামাউন্ট অফ সেন্টেন্সটা কমবে, তার সংশোধন করার সুযোগটা একটু বাড়বে, ঠিক আছে, সেজন্য তার
সময়টা না কমিয়ে তার সংশোধনের সুযোগটাকে বাড়িয়ে দেওয়াকেই বলছে রেমিশন। ঠিক আছে, তাহলে কমিউটেশন, রেসপাইট আর রেমিশন তিনটে একটু একটু একই রকম, ওভারল্যাপিং ইন ক্যারেক্টার। হ্যাঁ, কোথাও গিয়ে একটা কমন পয়েন্ট আছে, এটা হচ্ছে কমিউটেশন, এটা হচ্ছে রেসপাইট, এটা হচ্ছে কমিউটেশন, এটা হচ্ছে রেসপাইট, এটা হচ্ছে রেমিশন। ঠিক আছে, এটা মোটামুটি একই ধরনের, কোথাও গিয়ে একটা কমন পয়েন্ট আছে তিনটেরই, সেটা হচ্ছে শাস্তি কমিয়ে দেওয়ার পরিমাণ। তিনটে ক্ষেত্রেই শাস্তি কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই জায়গাটা ওভারল্যাপিং, তিনটে ক্ষেত্রেই শাস্তি কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে স্পেশাল গ্রাউন্ডের কথা বলা হয়েছে, রেসপাইটের ক্ষেত্রে স্পেশাল গ্রাউন্ডের কথা বলা হয়েছে, রেমিশনের ক্ষেত্রে উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টারের কথা বলা হয়েছে, উইদাউট চেঞ্জিং ইটস ক্যারেক্টারের কথা বলা হয়েছে, এবং কমিউটেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়ান ফর্ম টু অ্যানাদার, ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম কনভার্ট করার কথা বলা হয়েছে। কিন্তু তিনটে ক্ষেত্রে শাস্তি কমানোর কথা বলা হচ্ছে অন্য অন্য আকারে। এটা একটা আকার, এটা একটা আকার, এটা একটা আকার, রেসপাইট, রেমিশন, কমিউটেশন। ঠিক আছে, এবং পার্ডন মানে হচ্ছে একদম মুকুব করে দেওয়া, মানে তাকে আর অভিযোগ এইসবের মধ্যেই থাকতে হবে না, পুরো তার নর্মাল লাইফে ফিরে আসতে পারবে। রিপ্রাইভ মানে হচ্ছে কিছুক্ষণের জন্য কমিয়ে দেওয়া, কিছুক্ষণের জন্য শাস্তিটাকে পিছিয়ে দেওয়া। এই পাঁচটা জিনিসই কিন্তু প্রেসিডেন্টের জুডিশিয়াল পাওয়ারের মধ্যে পড়ে, প্রেসিডেন্টের জুডিশিয়াল পাওয়ারের মধ্যে পড়ে এই তিনটে জিনিস, এই পাঁচটা জিনিস। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে আবার বলুন। তোর মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। ডিপ্লোম্যাটিক পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, diplomatic power of the president. First, all international treaties and agreements are negotiated and concluded on behalf of the president. মানে কি, যে কোনো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, ট্রিটি, এগুলো যদি প্রেসিডেন্ট ফাইনাল সাইন না করে তাহলে সেটা কন্ট্যাক্ট করা যায় না। প্রাইম মিনিস্টার, দুই দেশের প্রাইম মিনিস্টারের খুব আলোচনা হতো, নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, ফারাক্কা ওয়াটার এগ্রিমেন্ট নিয়ে, কিন্তু সেটা ততদিন বাস্তবায়িত হবে না ততদিন সেটাতে, যতদিন না প্রেসিডেন্ট সেটাতে সাইন করছে। ওকে, তো যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রিটি প্রেসিডেন্টের সাইন ছাড়া ইনকমপ্লিট। নেক্সট পয়েন্ট, however, in practice, such negotiations are usually carried out by PM along with his cabinet, especially foreign minister. মানে কি, ইন প্র্যাকটিস, বাস্তব ক্ষেত্রে কি দেখা যায়, সেই সব জায়গায় রাষ্ট্রদূত হিসেবে ফরেন মিনিস্টার থাকেন, রাষ্ট্রদূত থাকেন, যে ওখানকার দেশের যে অ্যাম্বাসেডার সে থাকেন, ফরেন মিনিস্টার থাকেন এবং প্রাইম মিনিস্টার থাকেন, থেকে সেই ট্রিটিটা সব আলোচনা, সব পর্যালোচনা, সব ডিটেলিং সেই তিনজনই কিন্তু দেখভাল করেন। প্রেসিডেন্ট কিন্তু কিছুই জানেন না সেই ট্রিটি সম্বন্ধে, কিন্তু ফাইনালি তাকে সাইনটা করতে হয় কিছু না জেনেই, মানে সেই কাগজ না পড়ে সই করে দেওয়ার, হ্যাঁ, রাবার স্ট্যাম্পের মতো। অ্যাকচুয়ালি সব কথাবার্তা, সব ডিলিংস, সেটার এক্সিকিউশন করছে প্রাইম মিনিস্টার অ্যালং উইথ ক্যাবিনেট, স্পেশালি ফরেন মিনিস্টার, বাট সেটা আলটিমেটলি প্রেসিডেন্ট কি করবে, ব্লাইন্ড ফোল্ডেডলি তার সাইন করবে, একদম অন্ধ হয়ে, ব্লাইন্ড হয়ে সেই সাইনটা করে দেবেন। প্রেসিডেন্টকে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি দেখা যায়, তাকে কিন্তু এর মধ্যে ইনভলভও করা হয় না। ঠিক আছে, এইগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার। কোনো ডাউট থাকলে একবার বলবেন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে তাহলে আমরা এতক্ষণ কি কি পাওয়ার্স করলাম? এখনো শেষ হয়নি, ওটা পড়ে নি। ডিপ্লোম্যাটিক পাওয়ার এটা হলো। নেক্সট হচ্ছে মিলিটারি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং এমার্জেন্সি পাওয়ার। মিলিটারি পাওয়ার মানে মিলিটারি ক্ষেত্রে প্রেসিডেন্টের কি কি ক্ষমতা থাকে সেই বিষয়ে। The president is the supreme commander of the defense force
অফ ইন্ডিয়া, ঠিক আছে। ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ডার, একটু আগে বললাম আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডার, এখন বললাম ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ডার কিন্তু প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার or conclude peace subjected to the approval of the parliament. যদি ভারতের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হয়, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, প্রাইম মিনিস্টার একা একা কিন্তু যুদ্ধ এবং শান্তি ডিক্লেয়ার করতে পারে না। প্রাইম মিনিস্টার কিন্তু একা সেটা পারে না, প্রেসিডেন্টকে ডিক্লেয়ার করতে হবে। দ্য প্রেসিডেন্ট মাস্ট ডিক্লেয়ার ওয়ার। সে যদি মনে করে আগামী দিনে পাকিস্তান বা চায়নার সঙ্গে কোনো যুদ্ধে যাবে, তাহলে সেটা প্রেসিডেন্টকে ডিক্লেয়ার করতে হবে অফিসিয়ালি, ঠিক আছে। তারপরেই কিন্তু যুদ্ধটা স্টার্ট হতে পারবে। এবং খেতে মানে শেষ করার ক্ষেত্রেও তাই, যুদ্ধ হওয়ার পরে শান্তি স্থাপনার যে সূচনা, সেটাকেও প্রেসিডেন্টকে অফিসিয়ালি করতে হবে, প্রাইম মিনিস্টার কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। এবং প্রেসিডেন্ট কি একা করবেন না, প্রেসিডেন্টের সঙ্গে আরেকজন করবেন, সেটা হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট দুজনে একসাথে মিলে কিন্তু ক্যান ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড কনক্লুড পিস, ঠিক আছে। পিস কনক্লুড করা, ওয়ার ডিক্লেয়ার করা, সবই কিন্তু প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট কিন্তু করবে, ঠিক আছে। সেখানে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স কিন্তু কোথাও নেই। মানে অবভিয়াসলি পার্লামেন্ট মানেই প্রাইম মিনিস্টার, রাজনৈতিক দলটা একই থাকে, কিন্তু অফিসিয়ালি প্রাইম মিনিস্টার কোনো হাত সেখানে থাকে না। অল ইম্পর্টেন্ট ট্রিটিস এন্ড কন্ট্রাক্টস আর মেড ইন প্রেসিডেন্টস নেম, ঠিক আছে। ইম্পর্টেন্ট ট্রিটিস, কন্ট্রাক্ট সবকিছু কিন্তু প্রেসিডেন্টের নামেই হয়। মানে অবশ্যই রিপাবলিক অফ ইন্ডিয়া বলে ওই খসড়াতেই কিন্তু সব ইম্পর্টেন্ট ট্রিটিস, লস সব তৈরি হয়, রিপাবলিক অফ ইন্ডিয়া বলা হয়। রিপাবলিক অফ ইন্ডিয়া মানেই কাকে, প্রেসিডেন্টকে ইন্ডিকেট করা হচ্ছে, কারণ উনি কিন্তু হেড অফ দ্য স্টেট ইন্ডিয়ার। নেক্সট হচ্ছে এমার্জেন্সি পাওয়ার। এমার্জেন্সিতে প্রেসিডেন্ট কি পাওয়ার এক্সার্ট করতে পারে? দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার 3 টাইপস অফ এমার্জেন্সি। 3 ধরনের এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আন্ডার আর্টিকেল কি কি, 352, 356 এন্ড 360। এই তিনটে আর্টিকেল কিন্তু ভীষণ ভীষণ ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে পরে আমরা পড়বো, বাট আজকে এক লাইন বলে রাখি। আর্টিকেল 352 মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 মানে হচ্ছে স্টেট এমার্জেন্সি, এবং আর্টিকেল 360 মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখনো অবধি ভারতবর্ষে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, বারবার দেয় সব পরীক্ষায়, এখনো অবধি ভারতবর্ষে কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়নি। এখনো অবধি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ভারতবর্ষে চালু করা হয়নি। 1991-এ একবার করতেও হয়নি, মানে খুবই খারাপ ফাইন্যান্সিয়াল কন্ডিশন 1991-এ হয়েছিল, সেটা হতেও হয়নি, সেটা বাঁচিয়ে নিয়েছে ফাইনালি ইন্ডিয়া, ঠিক আছে, গ্লোবালাইজেশন করে। ওই জন্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্লজ রয়েছে কনস্টিটিউশন আর্টিকেল 360, এখনো সেটা হয়নি টিল ডেট। আর্টিকেল 356 বহুবার বহু স্টেটে ইউজ করা হয়, ঠিক আছে, স্টেট এমার্জেন্সি বা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি, ঠিক আছে। অফিসিয়ালি আমরা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি বলি, কারণ স্টেট এমার্জেন্সি বলে কোনো কথা হয় না সংবিধানে, ঠিক আছে। এবং সেটা প্রায়ই হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতবার হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা অলরেডি 4বার হয়ে গেছে, ওকে। এবং সব থেকে বেশি সংখ্যক স্টেট এমার্জেন্সি কোন স্টেটে হয়েছিল, পাঞ্জাবে হয়েছে। এখন অব্দি সব থেকে বেশি সংখ্যক স্টেট এমার্জেন্সি হয়েছে পাঞ্জাবে। আর ফাইনালি ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি টোটাল 3বার হয়েছে এখন অব্দি, হ্যাঁ। এবং লাস্ট কবে কবে হয়েছিল 3বার ফাইনাল ন্যাশনাল এমার্জেন্সি? একবার হচ্ছে 65 সালের ইন্ডো পাকিস্তান যুদ্ধের সময়, একবার হচ্ছে 71 সালের ইন্ডো বাংলাদেশ পাকিস্তান মানে মুক্তিযুদ্ধের সময়, আরেকবার হয়েছিল 1975 সালে ইন্দিরা গান্ধী ইন্টারনাল এমার্জেন্সি তৈরি করেছিল, সারা দেশকে এমার্জেন্সিতে নিয়ে এসেছিল। এই 3বার কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়েছে, 1965, 1971 এবং 1975। ওকে, আর্টিকেল 352 ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এগুলো হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন। আমাদের দেশে একটা করে এমার্জেন্সি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়, তখন এগুলো ইউজ করা হয়। এবং আমরা কেন এটা এখানে পড়ছি, কারণ এইগুলো ডিক্লেয়ার করেন প্রেসিডেন্ট, এগুলো কিন্তু আর কেউ ডিক্লেয়ার করতে পারেন না। ডিক্লেয়ার করতে হয় মৌখিক ভাবে, জনগণকে জানাতে হয়, জানানোর দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্টের। কোনো এমার্জেন্সি হলে সেটা মৌখিক ভাবে জনগণকে জানানোর দায়িত্ব কার, প্রেসিডেন্ট, ঠিক আছে। দিস ইজ দ্য এমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, তো আমরা কি কি পাওয়ার পড়লাম? প্রথম হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার, ল মেকিং, আইন তৈরি করবে প্রেসিডেন্ট পার্লামেন্টের পার্ট হিসেবে। তারপর হচ্ছে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করবে, কার্যকরী করবে। তার জন্য কিছু অর্থনৈতিক ক্ষমতা দরকার, ফাইন্যান্সিয়াল ক্ষমতা কিছু থাকবে, এবং বিচার বিভাগীয় ক্ষমতাও কিছু আছে,
তাকে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল হিসেবে ধরা হয়। জুডিশিয়ারি ক্ষমতার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ক্ষমতা, ডিপ্লোম্যাটিক পাওয়ার্স, মানে বিদেশ নীতিতেও একটা ক্ষমতা প্রেসিডেন্টের থাকবে, ডিপ্লোম্যাটিক পাওয়ার্স। এবং তারপরে থাকবে মিলিটারি পাওয়ার্স। মিলিটারিতেও প্রেসিডেন্টের একটা অগ্রাধিকার থাকে দেশের মিলিটারিতে, দেশের প্রোটেকশনে, দেশের সুরক্ষায়। আর ফাইনালি এমার্জেন্সি সিচুয়েশনে প্রেসিডেন্ট কি করবেন, এমার্জেন্সি পিরিয়ডে দেশকে কিভাবে উনি উত্তীর্ণ করবেন অ্যাজ এ হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, তো প্রেসিডেন্টের ক্ষমতায় এই 7 রকম ক্ষমতায় আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, প্রেসিডেন্ট হ্যাভ ব্রড পাওয়ার্স, যেটা 7টা ক্যাটাগরিতে 7 টাইপ অফ পাওয়ার্স এ ডিফাইন করা হয়েছে। আজকের ক্লাসে আমরা এই পাওয়ার্স গুলো নিয়ে কিন্তু পড়লাম। ঠিক আছে, আগের দিন আমরা প্রেসিডেন্টের কিভাবে ইমপিচ হয়, কিভাবে উনি কতদিন থাকেন, কোন মেথডে ইলেকশন হয়, সেই সমস্ত ভিডিও আপনারা ই লার্নিং ডব্লিউবি ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল, এই ইউটিউবে গিয়ে এটা লিখলে ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল, ইউটিউবে গিয়ে এটা লিখলে কিন্তু আপনারা আগের দিন প্রেসিডেন্টের ওপর পাওয়ার্স বাদ দিয়ে যে টেকনিক্যাল পার্টগুলো, সে কিভাবে ইলেক্টেড হয়, কিভাবে থাকেন, কে ইলেক্ট করেন, ইলেকট্রাল কলেজে কে কে থাকে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, আগের ক্লাসে ডিল করা হয়েছে। ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে গিয়ে সেটা দেখতে পাবেন। এবং আজকের ক্লাসে সেটার সেকেন্ড পার্ট কন্টিনিউশন, পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্টের কি কি ক্ষমতা, ব্রড ক্ষমতা রয়েছে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। ঠিক আছে, সেই 7 রকমের এই যে ব্রড ক্ষমতা, লেজিসলেচার, এক্সিকিউটিভ, ফাইন্যান্সিয়াল, জুডিশিয়ারি, ডিপ্লোম্যাটিক, মিলিটারি, এমার্জেন্সি, এই ক্ষমতাগুলো নিয়ে, পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্ট নিয়ে আজকের ক্লাসে আলোচনা। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, আজকের ক্লাসে। ওকে, তাহলে আমি এই স্লাইডটা কিছুক্ষণ রাখছি এবং আমি আমাদের নেক্সট যে টপিকটা, পলিটির নেক্সট যে টপিকটা ভাইস প্রেসিডেন্ট, সেই টপিকে চলে যাব।